This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলা থেকে নির্বাচিত সাংসদরা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার বিজেপি সাংসদরা নাকি একটু মিয়ে রয়েছেন। হয় এরকম যে এত বড় একটা প্রত্যাশার জায়গা, তার থেকেও বড় কথা হচ্ছে নিজেদের গতবারের জায়গা থেকে খানিকটা পিছিয়ে গেলে একটু মিয়ে তো থাকবেনই। কিন্তু তারপরেও বাজেট এমন হয়েছে যে লোকসভার থেকে বিধানসভা তৃণমূল সমস্বরে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলছে। বিজেপি নেতারা তারা জবাব দিতে পারছেন না। বিধানসভা ভোটে বিজেপির ফল আরও খারাপ হতে পারে এর ফলে, এরকম আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সেই জন্যই সম্ভবত বাংলার সাংসদদের ডেকেছিলেন বুস্ট আপ করতে, আর কি সান্ত্বনা দিয়েছেন। বিজেপি লোকসভা নির্বাচনে যে ফল করেছে সেটা বাংলার মানুষের আসল ভোট চিত্র নয়, সেটা বুঝিয়েছেন। বাংলার জনগণের স্বার্থে যদি কারোর কোনো কাজ বা কোনো পরিকল্পনা পরামর্শ থাকে সেটা কেন্দ্রকে জানাতে বলেছেন এবং বলেছেন সেগুলো একসঙ্গে মিলে সফল করা হবে। এবার মজাটা কি জানেন? যতদূর জানি এই পরিকল্পনার কথা, অর্থাৎ বাংলার বা বিভিন্ন রাজ্যের যার যেটা প্রয়োজন সেটা কিভাবে পূরণ করা যায়, কিভাবে তাদের অভাব অভিযোগে নিষ্পত্তি করা যায়, সেই পরিকল্পনার কথা জানাতেই তো নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। এবার নীতি আয়োগ বলছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেকর্ডও করেছেন। আর এদিকে সংসদ ভবনে এই যে বৈঠকটা হলো, সেখানে বিজেপি সাংসদদের কাছ থেকে প্রধানমন্ত্রী ওই একই ধরনের বিষয়ে তাদের পরিকল্পনা চেয়েছেন। এবার এটা নিয়ে তো কথা উঠবে। নির্বাচিত রাজ্য সরকার রয়েছে, সেখানে বিরোধী দলকে এত আমল কেন দেওয়া হচ্ছে, তার উপর মুখ্যমন্ত্রী গিয়ে তার বক্তব্যটা তো মোটের ওপর বলে এসছেন। তার কি হলো? এটার বদলে যদি আলটিমেটলি দেখা যায় যে ওই সাংসদদের মানে বিজেপি সাংসদদের বক্তব্যই বেশি কোথাও গিয়ে গুরুত্ব পেয়ে গেল, তাহলে তৃণমূলের তো ঘোষা হবেই। বাংলার বকেয়া দিচ্ছেন না, আবাসের দিচ্ছেন না, বিভিন্ন স্কিমের দিচ্ছেন না, প্রাকৃতিক দুর্যোগের প্রাপ্য পুরো টাকা দিচ্ছেন না। আগে টাকাটা বাংলাকে দিন। আপনি টাকা আটকে রেখে বলছেন যে আপনার দল নাকি এসে উন্নয়ন করবে। আপনারা বাংলা বিরোধী, আপনারা বাংলাকে ঘৃণা করেন, আপনারা বাংলার মানুষের প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রত্যাখ্যানকে প্রতিহিংসামূলকভাবে নিয়ে বাংলার টাকা আটকে রেখেছেন। আগে বাংলার টাকা ছাড়ুন, তারপর বড় বড় কথা বলবেন। এই সব প্রচারগুলো এই যে বিজেপি সাংসদদের খানিকটা মিয়ে রেখেছে, সেটা বুঝতে পারছেন। আসল লড়াইটা কোথায় জানেন? আসল লড়াইটা হচ্ছে প্রচারের, নিজেদের বক্তব্যকে ঠিকভাবে এবং অ্যাগ্রেসিভভাবে লোকের সামনে তুলে ধরা। এবং এটা তো মানতে হবে, এই একটা জায়গায় এখনও অবধি তৃণমূল অন্তত বিজেপির থেকে অনেক বেটার ওয়েতে কাজ করছে। তারা ঠিক করুক বা ভুল করুক, নিজেদের বেঠিকটাও তারা এমন জোর গলায় ওই কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, সেটা কোথাও গিয়ে তার জবাব কিন্তু বিজেপি দিতে পারেনি। বোঝা যাচ্ছে প্রত্যেকটা পদে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে বিভিন্ন রকম দুর্নীতির যে বিরাট একটা সিরিজ দেখেছিলেন আপনারা, অনেক দিন ধরে অনেক রকম আলোচনা হয়েছিল, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে আপনারা জানেন না। অথচ এইগুলো লোকের মনে জিইয়ে রাখার দায়িত্ব কাদের ছিল? বিজেপির নেতাদের। তারা কোথাও গিয়ে তার মানে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন না। আচ্ছা, প্রধানমন্ত্রী যে এই সাংসদদের ডাকলেন, তাদের কি তিনি আরেকবার বুঝিয়ে দিলেন যে তাদের ঠিক কী করতে হবে? হয়তো তাদের কি পরিকল্পনা এই যে জানতে চেয়েছেন, এমনও তো হতে পারে তিনি আসলে পড়া ধরলেন, কে কতটা প্রস্তুত, কে কতটা বর্তমান সময়ের সঙ্গে নিজেকে আপডেট করেছেন এবং পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনা করছেন। পরিকল্পনা মানে তো একটাই, কীভাবে তৃণমূল সরকারকে ধাক্কা দেওয়া যায়। এই চেকটা কিন্তু একটা অন্য দিক হতে পারে, জানেন তো। এবং তার কারণ আছে, চারপাশে এখনও গোটা বিষয়গুলো তারা যদিও জিয়ে রাখতে পারেননি, কিন্তু জিয়ে রাখার মতো বিষয়বস্তু তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, পড়ে রয়েছে হাতের সামনে। উদাহরণ দিচ্ছি, বলুন তো
কোভিডের সময় আমি আপনি কি করেছি? সরকার বলেছিল ঘরে থাকতে, আমরা খুব দরকার ছাড়া বাড়ির থেকে বেরোয়নি। অফিসের কাজও হয়েছে বাড়ির থেকে, সবাই শিখে গেছি ওয়ার্ক ফ্রম হোম। এবং দেখুন, সবার মাথার মধ্যে একটাই মাত্র জিনিস ছিল, আপন প্রাণ বাঁচা। কোথায় গিয়ে কারুর সাথে কথা বলতে গেলাম, ডিস্টেন্সটা ঠিক রইল তো? 4 হাত ডিস্টেন্স না 8 হাত ডিস্টেন্স? মুখে মাস্ক পরা আছে তো? গলাটা খুসখুস করছে? শ্বাসকষ্ট? সারাক্ষণ আমরা এইখানে হাত দিলাম, একটু স্যানিটাইজার ঘষে দিই, এই তো করেছি আমরা ওই সময়। নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলাম। অথচ কেউ কেউ ছিল যারা এই সময়ের মধ্যেও নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিল। ওই রকম বিশ্বব্যাপী মহামারীর সময় দুর্নীতি যার জন্য থেমে থাকেনি। পূর্ব মেদিনীপুরের কাঁথির চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অপর্ণা ভট্টাচার্য 5 বছরে 21.5 লক্ষ টাকার গাড়ির তেলের বিল ধরিয়েছেন। তার মধ্যে কোভিডের লকডাউন পর্বও ছিল, মানে ওই লকডাউনের মধ্যে গাড়ি ছুটেছে, তেল খরচ হয়েছে, বিলও বেড়েছে। তৃণমূল ওই নেত্রীর বিরুদ্ধে ওই এলাকারই এক তৃণমূল কর্মী সরব হয়েছেন। তিনি RTI করে ওই বিলটা হাতে পেয়েছেন আর তারপর সামনে এনেছেন। এটা তো ছোটোখাটো। পুরসভার নিয়োগ দুর্নীতি, সেটা তো বিরাট ডালপালা মেলে এখন ক্রমশ সামনে আসছে। সেখানেও কিন্তু সিবিআই একটা চোখে পড়ার মতো তথ্য সামনে এনেছে। 14ই মে 2020, ওই সময় গোটা দেশে লকডাউন চলছে, আর ওই দিন 3টে টেবিল ঘুরে 29 জনের নিয়োগের অনুমোদন নিয়েছিল এক IAS অফিসার। পুরোটা ব্যবস্থা করে নেয়, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে সেই টেবিল, 3টে টেবিল ঘুরে সব অনুমোদন হয়ে যায় ওই IAS অফিসারের উদ্যোগে। তারপর ডিরেক্টর অফ লোকাল বডিজের সেই সময়ের ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামটা এই ক্ষেত্রেই সামনে এলো সিবিআইয়ের কল্যাণে। এবং তারপর নাকি সেটা একই সঙ্গে ওই স্পেশাল কেস বলে নোট দিয়ে ফাইলগুলো পাস করানোর যে অভিযোগটা সিবিআই তুলেছে, তারপর নাকি সেটা চলে যায় ওই কোথাও গিয়ে পাঁচু রায়ের কাছে, তিনি সেটাকে সই করে দেন। তারপর সেটা আবার ফেরত যায় নিয়োগের জন্য। একসঙ্গে সেই দিনই ওই তাদের জন্য অফার লেটার বেরিয়ে যায়। সিবিআই তাদের চার্জশিটে কি লিখেছে জানেন? IAS অফিসারের এরকম কাজ দেখে দপ্তরের এক কর্মী প্রশ্ন তুলেছিলেন, তাতে কান দেওয়া হয়নি। একদিনের মধ্যে অনুমোদন দিয়ে সেই চিঠি পৌঁছে দেওয়া হয় দক্ষিণ দমদম পুরসভায়। পরের দিন নিয়োগের অর্ডারে সই করেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়। নিয়ম অনুযায়ী কোনো পুরসভায় জয়েনিং অর্ডার দেওয়ার আগে ডিরেক্টর অফ লোকাল বডির অনুমোদন লাগে। তাই চার্জশিটে সিবিআই লিখেছে যে এটা পুরসভার ডিরেক্টর অফ লোকাল বডির মিলিত ষড়যন্ত্র, মানে ডবল ইঞ্জিন ষড়যন্ত্র বলা যেতে পারে। সিবিআই এবার এই IAS অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে আতস কাছে ফেলে পরীক্ষা নিরীক্ষা করবে, বোঝাই যাচ্ছে সেটা। ফলে বুঝতে পারছেন, ঘুরে ফিরে আবার আরেকজনকে নিয়ে টানাটানি। কিন্তু কাদের নিয়ে টানাটানি? সেই চুনোপুটিদের নিয়ে। ইডির হিসেব বলছে পুরো নিয়োগে যা দুর্নীতি হয়েছে তার নাকি মাত্র 10% টাকার খোঁজ মিলেছে। প্রশ্ন তো এখানে, বাকি 90% টাকা গেল কোথায়? আসল রাঘব বোয়ালরা কি সেই টাকা হজম করে ফেলেছেন? 16.5 মাস আগে, গত বছরের 13ই এপ্রিল, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এরা তো দালাল। আসল টাকা কোথায় পৌঁছলো সেটাই তো খুঁজে পেতে হবে ইডি সিবিআইকে। এতদিন ধরে কি করছেন? এখনো পর্যন্ত কোমরের উপরে পৌঁছতে পারেননি। দুর্নীতির মাথা খোঁজার নির্দেশ বহুবার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহাও। কিন্তু স্কুলে নিয়োগ দুর্নীতি হোক বা পুরো নিয়োগ দুর্নীতি, তদন্ত কিছুতেই কোমরের উপরে উঠছে না। মাথা তো অনেক দূরের ব্যাপার। উদাহরণ চান? এই যেমন পুরো নিয়োগ দুর্নীতি, কেন্দ্রীয় এজেন্সি বলছে বিরাট দুর্নীতি, অন্তত 200 কোটি টাকা দুর্নীতি, অথচ বাজেয়াপ্ত সামান্যই। বাকি টাকা গেল কোথায়? ধেড়ে ইঁদুরের কাছে কি? উঠছে প্রশ্ন। সিবিআই এর দাবি 1829 নিয়োগ সন্দেহজনক।
গড়ে 5 লক্ষ টাকায় চাকরি বিক্রি হলে অন্তত 91 কোটি টাকার দুর্নীতি। ইডি রিপোর্ট বলছে দুর্নীতির 80% টাকা চেয়ারম্যানদের পাঠিয়েছেন অয়নশীলরা, যে টাকার পরিমাণ অন্তত 73 কোটি। অথচ এখনো পর্যন্ত হদিশ মাত্র 10.5 কোটির সম্পত্তির। বাকি টাকা গেল কোথায়? এখনো পর্যন্ত পুর নিয়োগ দুর্নীতিতে ইডির আতশ কাছে মূলত দুজন। একজন কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত, অন্যজন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এই দুজনের কাছ থেকেই 10.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদিকে ইডি বলছে এরা মূলত দালাল। প্রশ্ন উঠছে, চাকরি বিক্রির দালালদেরই যদি এত সম্পত্তি, তাহলে কিংপিনের কাছে কত টাকা পৌঁছেছে? কার আশীর্বাদে তমাল নিতাইদের এমন রমরমা? এর উত্তর কি দ্রুত মিলতে পারে? এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোনো ইঙ্গিত মেলেনি কেন্দ্রীয় সংস্থার তদন্ত রিপোর্টে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধেরে ইঁদুরের পেছনে ছোটার কথা বলেছিলেন। বাস্তবে তেমন কিছু আমরা ঘটতে দেখিনি। এবার সেটা নিয়ে বিভিন্ন সময় বিজেপির নেতারাও আবার অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু দেখুন, স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় ইডি প্রসন্ন কুমার রায়কে গ্রেফতার করেছিল। প্রসন্ন রায়কে একজন মিডলম্যান, সোজা কথায় দালাল, তার 67 কোটি সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। এই যে প্রসন্ন বা পুরো দুর্নীতির তমাল, নিতাই, এই যে দালালরাই যদি সব এত টাকা কামিয়ে থাকেন, তাহলে কিংপিনের কাছে কতটা টাকা গেল তার খোঁজ কি আদৌ মিলবে? এবার কিংপিনটাই বা কে? তার দরজায় সত্যিই কবে নক করবে ইডি বলুন তো?